প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয় অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, আমরা এই মুহূর্তে জানি বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে, সংক্রমণের হার বেড়েছে, গতি বেড়েছে এবং মৃত্যুর তালিকাটিও কিন্তু বড় হচ্ছে। এরকম একটি পর্যায়ে গিয়ে মানুষ এখন কেমন আছে, বাংলাদেশের মানুষ বিশেষ করে মানুষের মানসিক অবস্থা কেমন, তাদের যে ওরাল হাইজিন যেটি দাঁতের অবস্থা, মুখের অবস্থা, শরীরের অবস্থা সব কিছু মিলিয়ে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি প্রতি অনুষ্ঠানে, এবং আজকেও ঠিক একইভাবে আমাদের এইখানে আলোচনা করব আমরা মনের স্বাস্থ্য, মনের যত্ন এবং দাঁতের যত্ন, দুটো বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন সম্মানিত অতিথি অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বিপ্লব, মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল, মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং অধ্যক্ষ ঢাকা ডেন্টাল কলেজ, এবং একই সাথে দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডাক্তার ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক, আমরা আজকে আলোচনা করব দাঁতের যত্ন এবং একই সাথে মনের যত্ন নিয়েও। আমাদের সাথে স্টুডিওতে অতিথি আছেন অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং একই সাথে ফাতিমা মারিয়া খান, আপনাকেও স্বাগত আমাদের অনলাইনে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, আপনি দীর্ঘদিন থেকে দাঁতের যত্ন নিয়ে কাজ করছেন, বাংলাদেশের মানুষকে সেবা দিচ্ছেন, এবং এই মুহূর্তে এই মহামারীকালীন সময়ে আপনি একজন ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে কাজ করছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই সময়টিতে, করোনাকালীন সময়টিতে বিশেষ দাঁতের কি যত্ন প্রয়োজন, বা মুখে গহ্বরে বিশেষ কি যত্ন প্রয়োজন? কারণ আমরা জানি যে প্রবেশ, এই ভাইরাসটির প্রবেশ দ্বার হিসেবে আমরা মুখগহ্বর, নাক এবং চোখ এইগুলোকেই বলে থাকি। আপনি যে যার একটি বিশাল অংশ নিয়ে কাজ করছেন, দাঁতের কি বিশেষ যত্ন প্রয়োজন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে। জি, আপনি যথার্থই উল্লেখ করেছেন যে এটি হচ্ছে ভাইরাসের প্রবেশ মুখ, যে অংশ নিয়ে আমরা কাজ করি। তো আমরা সারা বছরই মুখ ও দাঁতের যত্নের যে কথাগুলো বলে থাকি, আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে এটি আরও বেশি মাত্রায় প্রণিধানযোগ্য। জি, যেমন আমরা বলেছি যে দিনে 2 বার ব্রাশ করতে হবে, রাতে শোবার আগে, সকালে নাস্তার পরে। আচ্ছা, 2 থেকে 3 মিনিট ব্রাশিং। ব্রাশ টেকনিকটা হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে মাড়ি। আর ব্রাশিং যে সফট ফাইবার যেটা ব্রিশেল ব্রাশের, সেটি হবে সফট। আচ্ছা, আরেকটা কথা বলে থাকি আমরা ফ্লস করার জন্য। ফ্লসটা হচ্ছে এক ধরনের সুতা যেটি ব্রাশ যে ময়লা 2 দাঁতের মধ্যবর্তী জায়গা থেকে বের করতে পারে না, ফ্লস সেটিকে বের করে ফেলে। সুতরাং ফ্লসের কথা বলি। থার্ড যে কথাটি বলি সেটি হচ্ছে মাউথ ওয়াশ, যে আপনি ব্রাশ করার পরে রাতে শোবার আগে কুলকুচি করে শেষ কুলকুচিটা করবেন মাউথ ওয়াশ পানিতে মিশিয়ে। তো এটি একটা সাধারণ নির্দেশিকা। এর সাথে আমরা যে কথাটি সবসময় বলি যে ওরাল ডিজিজ মুক্ত থাকার জন্যে আপনি হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করবেন। সেই জায়গাটাকেই আমরা এই মুহূর্তে খুব বেশি মাত্রায় গুরুত্ব দিতে চাই, দুটি জিনিস যোগ করে। একটা হলো আপনি খাবেনও হালকা গরম পানি এবং কুলকুচি করবেন হালকা গরম পানিতে, মাউথ ওয়াশ না হোক অন্তত লবণ মিশিয়ে, সেটাও একটা ভালো মাউথ ওয়াশ হিসেবে কাজ করে। আর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে গার্গেল করবেন গলা পর্যন্ত, যেটা কুলকুচি শুধু নয়, গার্গেল। এই কারণেই গার্গেল যে এটা নেজাল ক্যাভিটি দিয়ে প্রবেশ করুক বা ওরাল ক্যাভিটি দিয়ে ভাইরাসটা করোনা প্রবেশ করুক, সেটি ফ্যারিংসে যে সময়টা অবস্থান করে, আমরা যদি গার্গেল করি তাহলে সেটি এমনিতে সেটা যায় কোথায়, আইদার লাংসে অথবা স্টোমাকে। স্টোমাকে গেলে এটা ডিস্ট্রয় হয়ে যায়, আর লাংসে গেলে এটা সংক্রমণ শুরু করে। তো সেই জায়গা থেকে আমরা যদি গার্গেলটা করি তাহলে আমরা একদম বিপদমুক্ত, ভাইরাসের সংক্রমণ মুক্ত থাকতে পারবো। তো এই যে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন, সেটি আমরা খুব বেশি মাত্রায় প্রয়োগ করতে চাই এই মুহূর্তে। এবং আমি মনে করি যে মুখ ও দাঁতের যত্ন যদি সঠিকভাবে নেওয়া যায়, এমনিতে যে স্বাস্থ্যবিধি আছে মাস্ক পরার, সেই মাস্ক দিয়ে তো প্রোটেক্ট হচ্ছেই, বাট কোনো না কোনো কারণে যদি ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকে, কোনো ভাইরাস এন্ট্রি করে ফেলে, সেই ক্ষেত্রে মুখ ও দাঁতের যত্নের যে নির্দেশিকা আমরা দিয়ে থাকি সেটা ফলো করলে ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে সংক্রমণ, এই যত্নগুলো নেওয়া প্রয়োজন। ধন্যবাদ, খুব চমৎকার করে স্যার বললেন যে বিষয়টি, যে কিভাবে আমরা মুখের যত্ন নিতে পারি এই সময়টিতে। আমরা কিন্তু মৃদু সংক্রমণ, যারা সংক্রমিত হচ্ছে, যদি হয়ে যায়, আসলে আল্লাহ না করুক যে কারোর জন্য সংক্রমণের শিকার না হন, যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু বলি যে মৃদু উপসর্গ যেগুলো আছে, সেই উপসর্গগুলোতে আসলে যেমন গরম পানি আপনি বলছিলেন যে একটু গার্গলিং করার জন্য,
একটু যেই খাওয়ার জন্য এবং একই সাথে যে ব্যাপার আমরা বলি যে একটি পাতিলের মধ্যে গরম পানি রেখে যে ব্যাপারটি ওঠে এটা কেমন খুবই ইউজফুল। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা হয়তো ইএনটি বা রেসপিরেটরি জায়গা থেকে বলা হয়, তাও আমি অ্যাড করতে পারি। সেটা যদি আমরা গরম পানির ভাপ নিই, গরম পানিটাতে আপনার ওই যে ম্যানথল মিশিয়ে নিতে পারেন, অথবা এই যে শুধু গরম পানীয় যদি হয় সেটার ভাপ যদি আপনি নিতে পারেন, বা অন্যান্য আনুষঙ্গিক মিশ্রণ নিয়ে, তাহলে খুবই উপকার, খুবই ভালো কাজ করে। জি, দর্শক শুনছিলেন যে এই সময়টিতে কিভাবে আমরা করোনা মুক্ত থাকবার জন্য কি কি নিয়মকানুন পালন করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং একই সাথে আপনারা বিশেষজ্ঞ অতিথির সঙ্গে যদি সরাসরি যুক্ত হতে চান তবে আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি শাহেদ ভাই, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইনে এটিএন বাংলার অনলাইনে যুক্ত হবার জন্য আমাদের এই অনুষ্ঠানে, করোনা এবং করণীয় এই অনুষ্ঠানে। আপনি শুনছিলেন যেমনটি করে বলছিলেন অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল, উনি দাঁতের যত্ন নিয়ে বলছিলেন। আপনার কাছে একটু আসতে চাই এই প্রশ্ন নিয়ে যে মানসিক স্বাস্থ্য যে একটি স্বাস্থ্যের একটি বিশেষ অংশ, এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই কিছুটা ইগনোর করে যাই। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে মহামারীর প্রকোপ বেড়ে গেছে, এই মুহূর্তে আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থাটা কিরকম? আপনার কাছে কি মনে হয় যে এই যে মেন্টাল ট্রমা হচ্ছে বা মানসিক দুর্যোগ হচ্ছে, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু মোটা দাগে জানতে চাই। ধন্যবাদ শাহেদ ভাই, এবং ধন্যবাদ এটিএন বাংলাকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি যেটা বলবো যে এই মুহূর্তে করোনা কালে শারীরিক যত্নের মানসিক যত্নের যে গুরুত্ব সেটি হচ্ছে অপরিসীম, এক কথায় অপরিসীম। কারণ হচ্ছে আমরা জানছি যে আমাদের যে করোনা যে বর্তমান পরিস্থিতি, সেখানে দেখছি আমরা প্রতিদিন হচ্ছে 24 ঘন্টায় আমরা নতুন করে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, নতুন করে মানুষ কিন্তু মৃত্যুর মুখে, কিন্তু তালিকাটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের ভিতরে কিন্তু যেটি হচ্ছে সবচেয়ে বড় এখন মানসিক যেই পরিস্থিতি, আসলে কারো কিন্তু কোনো মানে বাংলাদেশে যারা যারা আছেন, পরিবার পরিজন বলুন অথবা আমাদের নিজেদের মানুষজন বলুন, কারোরই কিন্তু মানসিক অবস্থা ভালো নেই। তো এটি ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে মনের যত্ন নেওয়া কিন্তু খুব বেশি দরকার। তো আমরা যেটা দেখেছি আমাদের লাস্ট 3 মাস অথবা 3 মাসে বেশি কিন্তু আমরা এই লকডাউন অথবা এই করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু খুব বেশি অনিশ্চয়তার শিকারে রয়েছি, এবং আমাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু উদ্বিগ্নতা কাজ করছে, এবং হচ্ছে আলটিমেটলি আমরা জানি না যে আলটিমেটলি কাল পর্যন্ত আমাদের কি হবে, অথবা আমরা আমাদের পরিবারের কি কাউকে কি হারিয়ে ফেলবো কিনা। এই ধরনের কিন্তু অনিশ্চয়তা আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। এবং এটির সাথে হচ্ছে সেকেন্ড যে জিনিসটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে আসলে এই করোনা পরিস্থিতি কিন্তু আলটিমেটলি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি। সো আমরা আলটিমেটলি আমরা জানি না যে আসলে আমরা কালকের পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করব অথবা কিভাবে নিয়ন্ত্রণ করব। এটি নিয়ন্ত্রণ যোগ্য না, এই পরিস্থিতিটা যেটি হচ্ছে এটা আমাদের হাতে নেই। তো সেক্ষেত্রে অবশ্যই যেটি হচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের মনোবলটাকে অনেক বেশি শক্ত রাখতে হবে, এবং হচ্ছে দৃঢ় মনের সাথে আমাদের কিন্তু এটাকে যুদ্ধ করে আমাদের। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনি যদি একটু বলেন যে আসলে আমরা তো মানুষকে নিরাপত্তার জন্য বলছি যে ঘরে থাকুন বা গৃহবন্দী থাকাটাই এখন যুদ্ধ, আমাদের মনটিও তো বন্দী অবস্থায় রয়েছে। এই অবস্থায় আসলে আমরা দেখেছি যে আমরা যুক্তরাষ্ট্রের একটি ঘটনা যদি বলি যে সেখানে দুজন স্বাস্থ্যকর্মী কিন্তু আত্মহত্যা করেছেন। আপনি যে এই কথাগুলো বলছিলেন যে মানুষের মৃত্যুর যে তালিকা প্রতিদিন আমরা দেখছি, সেই এই ধরনের একটি নেগেটিভ বা ঋণাত্মক যেই খবরগুলো আমাদের মনকে অনেকটা যথেষ্ট, এটিও একটি বিপদের একটি বিষয়। এবং আমরা যে শরীরের চিকিৎসার কথা বলি, শরীরকে সুস্থ রাখতে বলি, মনটি সুস্থ রাখবার জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন, করণীয়টি কি? ধন্যবাদ। যেটি হচ্ছে অবশ্যই আমরা কিন্তু দেখেছি আমাদের যে বর্তমান আমরা জানি যে করোনাটা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে কিন্তু সীমাবদ্ধ না, এটি কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে, এমন কোনো দেশ নেই যেখানে করোনা তার এই ভয়াবহ থাবা দিয়ে ছোবল দেয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের যেটা আমরা দেখেছি যে আমাদের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যেমন আমরা সবচেয়ে বেশি দেখেছি যে ফ্রন্টলাইন ফাইটার্স, এবং হচ্ছে দেখছি যে বিশ্বে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে উল্লেখযোগ্য পলিটিশিয়ানরা কিন্তু সুইসাইডের মতো ভয়াবহ স্টেপস কিন্তু তারা গ্রহণ করেছে। তো দ্যাটস মিন হচ্ছে
কেন এই ধরনের মানে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটার ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের যত্নের অভাব বলে আমি সবচেয়ে বেশি দায়ী করে রাখবো। এবং সেই যে জিনিসটি হচ্ছে অবশ্যই আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স যারা আমাদের ডাক্তার এবং আদার স্বাস্থ্যকর্মীরা যারা আলটিমেটলি এই করোনার সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং জি। তাদের জন্য তাদের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করে যাচ্ছে। তারা নিজেদের জীবনকে পরোয়া করছে না, তাদের নিজস্ব আপনজনদের কিন্তু পরোয়া করছে না। তারা কিন্তু সেবার মনোভাব নিয়ে কিন্তু এগিয়ে আসছে। জি, তো জি। সেক্ষেত্রে আমরা দেখছি যে ফ্রন্টলাইন ফাইটার্সরা কিন্তু চোখের সামনে হাজার হাজার মানুষকে কিন্তু তারা মৃত্যুর মুখে কিন্তু পড়তে দেখছে। তো এটি কিন্তু আলটিমেটলি এটা সহ্য করা কিন্তু এটা একটা যা তা কথা না। এটা কিন্তু এক ধরনের মেন্টাল ট্রমা। আমরা জানি হচ্ছে আমাদের সামনে যখন কোন ধরনের এই ধরনের কিছু অ্যাডভার্স সিচুয়েশন হয়, তখন হচ্ছে আমাদের মনের মধ্যে কিছু ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল স্ট্রেস। এবং এই স্ট্রেস হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল রিঅ্যাকশন করে, আমাদের মস্তিষ্ক থেকে কিছু ধরনের নিউরোকেমিক্যালস নিঃসরণ করে, যার জন্য হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল সিম্পটমস ডেভেলপ হয়। এবং এই ফিজিক্যাল সিম্পটমস হিসেবে অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের কিছু উদ্বিগ্নতা, যেমন হতাশা এবং হচ্ছে প্যানিক অ্যাটাকের মতো ভয়াবহ কিন্তু কিছু মেন্টাল সিম্পটমস কিন্তু আমরা প্রত্যেকের এবং ঘরে কিন্তু দেখতে ঘুমেরও পাচ্ছি। ঘুমেরও যথেষ্ট ব্যাঘাত হয় এই সময়টিতে, ব্যাঘাত হচ্ছে আমাদের অনেক। বায়োলজিক্যাল প্রভাবের মধ্যে কিন্তু পড়ছে। এবং জি। আমরা দেখেছি যে হচ্ছে আমাদের লকডাউনের কারণে লাস্ট ৩ মাস ধরে অথবা মোর দ্যান 3 মান্থস ধরে আমাদের যে নরমাল ডেইলি রুটিন যেটা আমরা নরমালি ফলো করতাম আগে, কারো কিন্তু এই ডেইলি রুটিন কিন্তু এখন আমরা ফলো করি না। যার জন্য হচ্ছে আমরা দেখা যাচ্ছে লেট আমরা উঠছি এবং হচ্ছে দেখা গেছে যে যেটা আমাদের যে টাইমটাতে আমাদের বেডে যাওয়ার কথা সেই টাইমটাতে আগে কিন্তু আমরা অন্য টাইমে দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু আমরা জি, জেগে রয়েছি, যার জন্য আমাদের স্লিপ ডিস্টারবেন্স এর মতো ভয়াবহ পরিস্থিতির আমরা কিন্তু শিকার করছি। এবং এটার সাথে সাথে হচ্ছে আমাদের লকডাউনের জন্য আমাদের যে মেন্টাল আরেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট অ্যাডিকশন। আমরা জানি যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা অন্য কোনো কাজ না করে কিন্তু আমরা জাস্ট মোবাইল অথবা ট্যাব অথবা ইন্টারনেট হোয়াটএভার যেটা আছে আমাদের কাছে, মানে সেখানে কিন্তু অর্থাৎ আমরা বসে ডিভাইস নির্ভরতা আমাদের অনেক বেড়ে গেছে। রাইট। এবং হচ্ছে এটি কোনো ধরনের বয়সভেদ কিন্তু নেই। ছোট ছোট বাচ্চারাও কিন্তু দেখা যায় জি। সকাল থেকে রাত পর্যন্ত ট্যাব নিয়ে কিন্তু বসে আছে। এটাও কিন্তু এক ধরনের কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাকে আমাদের মেন্টাল হেলথে বলা হয় ইন্টারনেট অ্যাডিকশন। তো জি। এটি কিন্তু নরমাল এর মতো সেম টাইপ অফ কিন্তু মেকানিজম অফ অ্যাকশন করে কিন্তু আমাদেরকে আসক্তির দিকে ফেলে জি। দিচ্ছে। তো জি। এই ক্ষেত্রে হচ্ছে করোনার কালে অবশ্যই আমি যেটা বলবো, মনের যত্ন এবং যত্নটি হচ্ছে প্রয়োজন। mental জি, জি, জি। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনি খুব চমৎকার করে বলছিলেন। আপনার কাছে আবার আসবো আমরা শিশুর যত্ন নিয়ে। আমরা তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, তার কথা শুনেই আমরা আপনাদের কাছে প্রশ্নে আসবো। দর্শক কে আছেন সাথে আমাদের, প্রশ্ন করুন। মোহাম্মদ মিনহাজ হোসেন, ঢাকা আগারগাঁও থেকে বলছিলাম। জি মিনহাজ ভাই, আপনার সমস্যাটি বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে আমার গলাটা একটু ব্যথা করতেছে আর দাঁতের একটু সমস্যা, শিরশিরানি, গরম ঠান্ডা কিছুই সহ্য করা হচ্ছে না। হুমায়ুন স্যার আছেন, দন্ত বিশেষজ্ঞ, স্যার যদি কিছু বলেন এই বিষয়ে পরামর্শ। জি ধন্যবাদ। দর্শক আপনি শুনতে থাকুন, আমাদের ডক্টর হুমায়ুন বুলবুল উনি আপনার প্রশ্নের উত্তরটি অবশ্যই দেবেন। স্যার, যেটি আমাদের দর্শক প্রশ্ন করলেন। মিনা সাহেবের দাঁতে শিরশির করছে। জি। তো সম্ভবত ওখানে ২-৩টি কারণ এটি হতে পারে। জি। তো কারণটা এই মুহূর্তে তো উনিও ক্লিয়ার করলেন না, আমিও যেহেতু ভিজিবল না দেখি নাই, জি, তো জি। বলতে পারি এইটুক যে একটু আগে যে আমরা ওরাল হাইজিন মেনটেন্যান্সের কথা বললাম, এগুলো উনি করবেন। আর পাশাপাশি যে টুথপেস্টের কথা বললাম, ব্রাশ করতে গিয়ে জি। যে পেস্টটা ব্যবহার করবেন এটি হবে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। আচ্ছা। সম্ভবত যখন ক্ষয়রোগ দেখা দেয় তখন দাঁত শিরশির করে, ব্যথার আগের অবস্থাটা হচ্ছে শিরশির করা। জি। তো সেই জায়গা থেকে উনি যদি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করেন, এবং ব্যবহার করার নিয়ম হলো ফেনা হওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফেনাটা মুখে ধরে রাখবেন, নাহলে কিন্তু কাজ করবে না। জি। যে ফ্লোরাইডটা পেস্টের মধ্যে আছে সেটা ওই যে জায়গায় রিসিড হয়ে আছে দাঁতের, সেই জায়গাটা এনগালফ করতে হবে। আচ্ছা, আচ্ছা। তো সেইটুক সুযোগ দিতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে। অর্থাৎ ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে অনেকটা ভালো থাকবেন আমাদের বিশেষজ্ঞ অতিথি বলছেন। আমরা আজ দর্শক আরেকটি প্রশ্নে আসবো, এবং কে আছেন আমাদের সাথে প্রশ্নটি করুন, আমরা চেষ্টা করব আপনার কথার উত্তর দিতে। আমি যশোর থেকে বলছিলাম তপন মিশ্র। আমার প্রশ্নটা, জি। যে বর্তমান করোনা পরিস্থিতিতে জি। সামাজিক দূরত্ব এটা কি মানসিক দূরত্ব সৃষ্টি করছে না? জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়টি আমাদের মানসিক বিশেষজ্ঞ যিনি আছেন
মানসিক রোগ বিভাগের বিশেষজ্ঞ, ওনার কাছে অবশ্যই আসবো। আমি তার আগে স্যার আপনি যেটি বলছিলেন যে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন, কিন্তু একই সাথে আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি আসতে চাই। সেটি হলো যে এই মুহূর্তে যে আপনারা সরাসরি রোগীদেরকে দেখছেন, এটি অনেকটা স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসকদের যেমন রয়েছে, তেমন একইভাবে আমাদের যারা রোগী রয়েছেন তাদেরও স্বাস্থ্য ঝুঁকি কিন্তু রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে এবং আপনাদের কিন্তু খুব যেহেতু সরাসরি রোগী দেখতে হয়, কি ধরনের আমাদের অ্যাওয়ারনেস দরকার বা সচেতনতা রক্ষা করা প্রয়োজন দুই পক্ষেই, আপনি যদি একটু আমাদেরকে বলেন আমাদের দর্শকদের জন্য। এটি একটু বিস্তৃত করে বলতে হবে। জি জি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে টেলিমেডিসিন হলো সর্বোত্তম সেবা সারা পৃথিবীতে, এবং আপনার তো এটা তো আমাদের সমস্যা না, বৈশ্বিক সমস্যা। জি জি। এই সমস্যাতে টেলিমেডিসিন ভেরি মাচ অ্যাকসেপ্টেড একটা সার্ভিস মানুষকে দেওয়ার জন্য। তা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তরফ থেকে আমরা কিছু নির্দেশিকা দিয়েছি। সেটির প্রথম হচ্ছে আমরা টেলিমেডিসিন টিম করেছি এবং সারা বাংলাদেশের সকল ডেন্টিস্টই টেলিমেডিসিন সার্ভিস শুরু করেছিল এবং আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে। তার পাশাপাশি সামাজিক দূরত্ব সহ প্রেসক্রিপশন, অর্থাৎ কেউ চেম্বারে যদি আসতে হয়, টেলিমেডিসিন যদি এনাফ না হয়, তাইলে আমরা প্রেসক্রিপশন করে থাকি সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেটা স্বাস্থ্যবিধিতে বলা আছে সেরকম করে। আর তৃতীয়ত সেই সার্ভিসগুলো আমরা এখানে একটু উল্লেখ করা দরকার, সরকারি এবং বেসরকারি সকল হাসপাতালে দন্তস্বাস্থ্য সেবা অন্যান্য স্বাস্থ্য সেবার মতো এখন পর্যন্ত অব্যাহত আছে। জি, অব্যাহত আছে। আমরা আরেকজন দর্শকের একটু প্রশ্নটা নিয়ে স্যার আপনার কাছে আবার আসবো। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? প্রশ্নটি জি, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন, আপনার সমস্যাটি বলুন। তার কাছে আমার প্রশ্ন ছিল যে আমার গলায় আপনার মার্চ মাসে একবার হঠাৎ করে একটু ব্লাড আসে, তারপরে এই মার্চ আমি ট্রিটমেন্ট নিয়ে ডাক্তারের কাছ থেকে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি 2 মাস ভালো ছিলাম। জি। হঠাৎ আমার মে মাসে আবার সেরকমই একদিন ব্লাড আসে, হঠাৎ গতকালকেও আমার সেরকমই ব্লাড আসে, ব্যথা নাই কিছু না, অথচ কোথা থেকে যে আসছে আমি বুঝতে পারছি না। জি স্যার, কোনো প্রশ্ন আছে? এটাই আমার সমস্যা। এখন আসলে এটা কি সমস্যা আপনি গলা, মাড়ি অথবা মুখের কোনো অংশ কোত্থেকে আসে বুঝতে পারেন? জি দর্শক, আচ্ছা অসুবিধা নেই। আমরা যদি আসছিলাম এই প্রশ্নটি, সেটা হচ্ছে যে আপনার আমরা টেলিমেডিসিন সহ প্রেসক্রিপশন দেওয়ার পরেও কিছু কিছু সার্ভিস আছে, যেমন আপনার জরুরি সার্ভিস যেগুলো আমরা চিহ্নিত করেছি, সেটা হচ্ছে যে তীব্র যন্ত্রণা, একিউট পালপাইটিস নামে আমাদের একটা ডিজিজ আছে, সেই ক্ষেত্রে তীব্র অসহনীয় যন্ত্রণা হলে সেটা লাঘব করার জন্য নাম্বার 1। নাম্বার 2 হলো একটু আগে যে প্রশ্নটি এসেছে, মাড়ি থেকে রক্ত পড়া বা মুখের যে কোনো অংশ থেকে রক্ত পড়া, এই সার্ভিসটা। তৃতীয় হচ্ছে ট্রমাটিক এক্সপোজার, অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয়ে গেল, এবং কিছু ফ্র্যাকচার আছে যেগুলো পরবর্তীতে রিপেয়ার করলে অসুবিধা নাই, কিন্তু কিছু আছে যেগুলো তাৎক্ষণিক রিপেয়ার না করলে ফ্যাটালিটি থাকতে পারে। নাম্বার 4 হচ্ছে যে আমাদের কিছু ডিজিজ আছে, যেমন সেলুলাইটিস, লাডুইজ অ্যাঞ্জিনা, এগুলোর ক্ষেত্রে রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে মানুষের মৃত্যু হতে পারে। সেই রকম জরুরি সার্ভিসগুলোতে সেবা অব্যাহত রাখার আমরা দিয়ে যাচ্ছি। সরকারি বেসরকারি হাসপাতালে সকল সেবা আছে, কিন্তু আপনার WHO বলেছে যে মেডিকেল সায়েন্সের কিছু কিছু শাখা খুব ভালনারেবল। নাম্বার 1 ডেন্টিস্ট্রি, নাম্বার 2 অ্যানেস্থেশিয়া, নাম্বার 3 রেসপিরেটরি, নাম্বার 4 ENT, এগুলো। এর মধ্যে ডেন্টিস্ট্রি অত্যন্ত ঝুঁকিপ্রবণ বলে, এবং আমাদের 2-3 মাসের যে লকডাউন পরিস্থিতি, এই কারণে আমাদের প্রাইভেট প্র্যাকটিস কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা এই নির্দেশনাটা দিয়েছিলাম। এখন যখন সব আস্তে আস্তে খুলে যাচ্ছে, দোকানপাট, বিপণী বিতান, অফিস আদালত, কলকারখানা, তখন যে যার পেশায় ফিরে যাচ্ছে, আমরা এই মুহূর্তে একটা খসড়া গাইডলাইন করেছি সোসাইটির তরফ থেকে, যেটার উপরে আমাদের স্পেশালিস্টদের মতামত নিয়ে একটা চূড়ান্ত গাইডলাইন করব, যাতে কনভেনশনাল প্র্যাকটিসে আমাদের ডেন্টিস্টরা ফিরে যেতে পারে এবং জনগণের দন্ত স্বাস্থ্য সেবা যেটুক ব্যাহত হচ্ছে বা যেটুক পাচ্ছে না সেইটুকু যাতে বিঘ্নিত না হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। জি, ডক্টর হুমায়ুন কবির বুলবুল, আপনার কাছে আমাদের আগের যে প্রশ্ন ছিল সেই বিষয়ে আজ ফিরবো, তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি জয়নুল আবেদিন, খুলনা থেকে বলছিলাম। জি বলুন ভাই, আপনার সমস্যাটি বলুন। আমার গত বৃহস্পতিবারে আমার স্ত্রীর জ্বর আসছিল। জি। তারপর থেকে আমরা প্যারাসিটামল খেয়ে আসছি, তো মাঝে মাঝে জ্বর আসছে, তারপর আবার প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাচ্ছে। এখন জ্বর নাই, কিন্তু কাশি আছে।
কাশি আছে, জি। সর্দি আছে। ধন্যবাদ, আপনি আমাদেরকে শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি এখন আমরা কি দেবার করতে চেষ্টা পারি? করব। জি, আমরা কি করতে হবে সেটি আমরা বলে দেবার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। স্যার, আগের প্রশ্নটি যদি আমরা একটু বলি যে রক্ত আসছিল যেটা উনি মাড়ি থেকে বলেছেন যে বা মুখ থেকে জি। রক্ত আসছে, এটা মাড়ি থেকে রক্ত বের হতে পারে। জি। মাড়ি থেকে যখন রক্ত বের হয় তখন জিঞ্জিভাইটিসের জন্য হতে পারে, যেটা আমরা পায়োরিয়া নামে জানি। জি। তো অথবা গালের যে কোনো অংশ থেকে হতে পারে। তো ইভেন পালপাইটিসের যেগুলো আপনার পলিপ হয়ে যায় বা একটা পর্যায়ে যখন আনট্রিটেড থাকে, পলিপ থাকলে সেই ক্ষেত্রেও ব্লিডিং হতে পারে। জি, জি। তো এই ক্ষেত্রে এই মুহূর্তে উনি যদি পাশে ডেন্টাল সার্জন না পান, কোনো বিডিএস ডাক্তার যদি আশেপাশে না থাকে, তাহলে উনি ওই যে মাউথ ওয়াশ করতে পারেন, যে মাউথ ওয়াশটা বিটাডিন যুক্ত, মানে কুসুম গরম পানিতে বিটাডিন মাউথ ওয়াশ অর্থাৎ পোভিডন আয়োডিন মিশিয়ে কুলকুচি করলে আপাতত বন্ধ থাকবে, কিছুটা নিরাময় হবে কিছুটা বলে নিরাময় আপনি পাবে, মনে কারণ করছেন। এটা অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করবে ওই মাউথ ওয়াশটা, যার ফলে মাইনিউট ব্লিডিং গুলো বন্ধ করে দেবে। এবং এর সাথেই আমাদের এই মুহূর্তে যিনি প্রশ্ন করলেন যে তার গলায় একটু সমস্যা হচ্ছে, মুখের সাথে যদি যেহেতু কিছুটা সংশ্লিষ্ট, আমরা আসলে তাকে কি পরামর্শ দিতে পারি? আমার মনে হয় উনি একবার বলেছেন মাঝে মাঝে জ্বর আসে, জ্বর যায়, আবার এখন কাশি আছে। উনি একটু আমার মনে হয় একটু বিশেষজ্ঞ একজন অতিথির সাথে বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন এবং টেস্টই করিয়ে নিতে পারেন। পাশাপাশি এটাই সবচেয়ে এটা জরুরি। জি দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই মুহূর্তে আপনাদের কি করণীয়। আমি একটু এই মুহূর্তে অনলাইনে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফাতিমা মারিয়া খান। আপনার কাছে একটি প্রশ্ন ছিল আমাদের দর্শকের, যে এই যে আমরা নিরাপদ দূরত্বের কথা বলছি, শারীরিক দূরত্বের কথা বলছি, এতে করে আমাদের মানসিক দূরত্ব বাড়ছে কিনা, এই বিষয়ে আপনি কি মনে করেন? ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্নটি করার জন্য। তো আমাদের যে করোনার সময় যে আমরা সবসময় আমরা যেটি স্বাস্থ্যবিধির মানার সাথে সাথে যেটি আমরা সবসময় বলে থাকি যে শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে। জি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যে যেটি হচ্ছে আমরা শারীরিক দূরত্ব মেনটেন করছি ঠিকই, কিন্তু হচ্ছে আমাদের ভিতরে কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে একটা পরিবারের ভিতরে হচ্ছে যদি ৫ জন অথবা ৬ জন যদি মেম্বার্স থাকে, তাহলে কিন্তু দেখা গেছে যে তাদের ভিতরে আগে যে বন্ধনটা ছিল সেটা কিন্তু অনেক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন শঙ্কার ভিতরে কিন্তু তারা পড়ে আছে এবং দেখা গেছে যে এই মানসিক দূরত্বটা যেটি হচ্ছে আমাদেরকে এই করোনা কিন্তু আমাদের মানুষের কাছ থেকে কিন্তু অনেক দূরে নিয়ে আসছে। শারীরিক দূরত্ব মেনটেনের সাথে সাথে কিন্তু আমরা অনেকটুকু কিন্তু ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু মানে যেটি কমিউনিকেশন অথবা সোশ্যালাইজেশনের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু একদম হচ্ছে ফুল স্টপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি আমরা কমাতে চাই, তাহলে হচ্ছে আমাদের কিছু কিছু মানে আমাদের যেটা হচ্ছে আমাদের মেন্টাল সিমটমস গুলো কমানোর জন্য কিছু সমাধান অথবা সলিউশনে যেতে হবে। প্রথম কথা যেটি হচ্ছে আমাদেরকে ডেইলি যে অ্যাক্টিভিটি গুলো আমরা আগে করতাম, সেগুলো হচ্ছে সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে। যদিও আপনি লকডাউন থাকেন, যদিও আপনি হচ্ছে সারাক্ষণ ঘরের ভিতরেই থাকেন, কিন্তু একই টাইমে ওঠা এবং একই টাইমে ঘুমোতে যাওয়া, এই রুটিনটি কিন্তু আপনি মানে আগের মতোই হচ্ছে করার চেষ্টা করুন। সেকেন্ড সেকেন্ড যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের যে মেম্বারসরা আছেন অথবা হচ্ছে আত্মীয়-স্বজনরা আছেন, যদিও হচ্ছে তাদের সাথে আপনি শারীরিকভাবে যদি হচ্ছে মানে দূরত্ব বজায় রাখছেন, কিন্তু মেন্টালি যাতে দূরত্ব না হয়, সেক্ষেত্রে হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন। সেটা ওভার ফোনে হতে পারে অথবা ইন্টারনেট কলিং এর মাধ্যমে হতে পারে, তাহলে কিন্তু আপনি কানেক্টেড হয়ে থাকতে পারবেন। আর যে জিনিসটা হচ্ছে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি গুলো বাড়ানো, যেমন আমরা সারাক্ষণ ঘরের ভিতরে থাকলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি রিক্রিয়েশনের কিন্তু কোনো ব্যবস্থা নেই, যার জন্য কিন্তু আমরা এই যে ট্যাব নির্ভর অথবা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করবো মেন্টাল হেলথের জন্য, সেটা হচ্ছে অবশ্যই রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অথবা নিজের পরিবারের মধ্যে মানসিক দূরত্ব কমানোর জন্য আমরা একসাথে হচ্ছে বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করতে পারি। সেটা হতে পারে একসাথে কোনো একটা মুভি দেখা হতে পারে, একসাথে হচ্ছে কোনো ধরনের খেলা হতে পারে, যেমন হচ্ছে লুডু, দাবা অথবা ক্যারাম হতে পারে, অথবা স্বামী স্ত্রী একসাথে কোনো কাজকর্ম ভাগ করে নিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের রিক্রিয়েশনের মধ্যে কিন্তু পড়ছে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে যে বাচ্চাদের হেলথ, অবশ্যই হচ্ছে ডক্টর ফাতিমা মারিয়া খান, আমরা শিশুদের বিষয়ে আর একটু আসবো, তার আগে একজন দর্শকের প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে আবার আপনার কাছে ফিরবো। দর্শক কে আছেন আমাদের সাথে, একটু প্রশ্ন করুন আপনার নাম বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার প্রশ্ন। আমি ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন বলছি, ডেন্টাল সার্জন, পদ্মা জেনারেল হাসপাতাল, বেদরগঞ্জ, শরীয়তপুর থেকে। জি ভাই, আপনি বলুন আপনার প্রশ্নটি বলুন। আমি অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি বলুন, শুনছেন স্যার, শুনছেন, আপনি বলুন খুব সংক্ষেপে একটু বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি একটু সংক্ষেপে আপনার সমস্যাটি বলুন, সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন ভাই। জি
জি, আমার এটা হলো বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জি কর্তৃক গৃহীত করোনা এবং করণীয় সম্পর্কিত যে সচেতনতামূলক কার্যক্রম স্যার হাতে নিয়েছেন, এতে স্যারকে আমরা সাধুবাদ আপনার- জানাচ্ছি, জি, আমাদের জি। পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি আপনার স্যার যে তরুণ প্রশ্ন ডেন্টাল সার্জনদের জন্য জি সুরক্ষার সামগ্রী পিপিই ব্যবস্থা করেছেন সকল ডেন্টাল সার্জনদের জন্য, এই জন্য স্যারকে জি আপনার মানে আমাদের আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আপনার যদি প্রশ্ন থাকে পক্ষ সেটা থেকে- একটু বলুন। জি পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি। জি আপনাকেও ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আমরা আসলে অভিনন্দন জানাই, এরকম একজন মানুষ আমাদের সাথে রয়েছেন। আমরা ফ্রন্ট লাইনার যোদ্ধা যাদের বলি কমরেড এই সময় যুদ্ধে, সেই রকমই দুজন ব্যক্তিত্ব আমাদের সাথে কিন্তু আজকে আলোচনায় সরাসরি যুক্ত হয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ডক্টর ফাতিমা মারিয়া খান, শিশু যত্ন নিয়ে আপনি বলতে চাইছিলেন একটি আমাদের জন্য এক্সট্রিম এজে যারা অর্থাৎ শিশু এবং বৃদ্ধ, তাদের মনের অবস্থাও কীরকম এবং তাদের জন্য বাড়তি আমাদের কিসের যত্ন প্রয়োজন, করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আমাদেরকে আবার বলেন। আচ্ছা, তো এই করোনার সময় সবচেয়ে বেশি মানসিক যত্ন যাদের প্রয়োজন সেটি হচ্ছে ছোট বাচ্চাদের এবং আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যাদের বয়স 65 উপরে, অথবা হচ্ছে যারা আলটিমেটলি রিটায়ার করেছেন অথবা ঘরে আছেন, এ ধরনের মানুষদের মানসিক যত্নের বিশেষ যত্ন দরকার। জি জি তো প্রথমে যেটা আমি হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যে মানসিক প্রবলেম গুলো আমরা রিসেন্টলি ফেস করছি এভরিওয়ান, এবং এবার দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের বাসায়ও কিন্তু আমরা ফেস করছি, ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে প্রতিদিন স্কুলে যেত অথবা হচ্ছে কোচিং এ যেত, অন্যান্য ফ্রেন্ডসদের সাথে গসিপ করতো অথবা হচ্ছে টাইম স্পেন্ড করতো, তারা কিন্তু একদম লকডাউন হয়ে একটা ঘরে কিন্তু বন্দী হয়ে আছে প্রায় 3 মাস। তো জি। তাদের ক্ষেত্রে হচ্ছে যে তাদের যে কোমলমতি যেই শিশুদের যে মন, তারা কিন্তু হচ্ছে আলটিমেটলি একটা জায়গায় কিন্তু বন্দী হওয়ার জন্য কিন্তু তাদের এই মনটা কিন্তু তারা মানে মেনে নিতে পারছে না। জি, তাদের জি। কিন্তু কিছু সিম্পটম ডেভেলপ হচ্ছে, যেমন হচ্ছে ইরিটেবিলিটি ডেভেলপ হচ্ছে, কিছু জি। ইম্পালসিভ বিহেভিয়ার হচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তাদের হচ্ছে মনের যত্ন নেওয়া দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমি যেটা বলবো যে যারা প্যারেন্টসরা রয়েছে তাদেরকে কিন্তু ইতিবাচক এবং পজিটিভ থিঙ্কিং অথবা পজিটিভ এক ধরনের অ্যাকশন কিন্তু তাদের নিতে হবে। তো জি। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই প্যারেন্টসদেরকে বলবো যে করোনার যেই পরিস্থিতিটা রয়েছে সেটি হচ্ছে আপনার বাচ্চাকে বারবার ভয় না দেখিয়ে তাদেরকে সাবলীল ভাষায় তাদেরকে হচ্ছে আপনারা এটা একটু ব্রিফ করতে পারেন, যাতে হচ্ছে জিনিসটাকে তারা ভয় না পেয়ে প্যানিক না হয়ে তারা জিনিসটাকে একসেপ্ট করতে পারে ইজিলি। এবং হচ্ছে যে স্বাস্থ্যবিধিগুলো হচ্ছে আমরা তাদের উপর আরোপ করে দিচ্ছি, যে বারবার মাস্ক পরা, বারবার হাত ধোয়া, তারা যদি এটা ইজিলি একসেপ্ট করে মজা করে একটু খেলার ছলে যাতে জি, হচ্ছে জি। জিনিসগুলোকে একসেপ্ট করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে মা বাবার কিন্তু অথবা পরিবারের অন্যান্যদের কিন্তু যেটি হচ্ছে অবশ্যই অর্থাৎ একটা role রয়েছে। আনন্দের সাথে এই কাজটি যদি ওরা শিশুরা যদি করেন তাহলে অবশ্যই তাদের জন্য ভালো। Right, জি right. জি তো হচ্ছে যে জি আর- জি 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 আরেকটা জি বলবো বলুন। যে যাদের বয়স্করা রয়েছে, জি। তো সেক্ষেত্রে হচ্ছে বয়স্করা কিন্তু দেখা যাচ্ছে যে সারাদিনে তারা কিন্তু অ্যাডাল্টদের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য, জি। বাট হচ্ছে তাদের যে প্রবলেমটা হচ্ছে তাদের ভিতরে কিন্তু হতাশা অথবা নেগেটিভ থিঙ্কিং কিন্তু রয়ে যাচ্ছে, এবং তাদের আমরা জানি কোমরবিডিটি কিন্তু সবচেয়ে বেশি তাদের। জি। তো তাদের হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এদের কিন্তু তাদের মৃত্যু ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি প্রবল। তো তাদের কি বলবো যে তারা ফ্যামিলির যারা ইয়াংরা রয়েছেন তারা হচ্ছে বারবার তাদেরকে একটু পজিটিভলি তাদেরকে মনোবল বাড়ানোর চেষ্টা করুন, এবং কঠিন পরিস্থিতি যখন আসবে, যেমন হচ্ছে তাদের যদি এই ধরনের করোনা পরিস্থিতি যদি শনাক্ত হয়ে যায় অথবা আলটিমেটলি তাদের হসপিটালে যেতেই হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য তাদেরকে একটু পূর্ব প্রস্তুতি কিন্তু সেক্ষেত্রে নেওয়া দরকার। জি। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের আগে থেকে প্রস্তুতির জি ডক্টর ফাতিমা, আমি প্রস্তুতির বিষয়ে আবার আসবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটি নিয়ে আবার ফিরছি আপনার কাছে। দর্শক কে আছেন আমাদের সাথে? খুব সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম আলী। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটি বলুন। জি আপনার সমস্যাটি বলুন দর্শক। আমরা সাধারণত জানি যে করোনা রোগীর হাঁচিকাশির মাধ্যমে বা করোনা রোগীর সংস্পর্শে যে ভাইরাসটি ছড়ায়, জি এখন যদি একটা করোনা রোগী পাবে, কি আমাদের করোনা সংক্রমণ হওয়ার সুযোগ আছে? আপনি আপনি মূলত যে বিষয়টি জানতে চাচ্ছেন, আমরা চেষ্টা করব আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছি আমরা। আপনারা সাথেই থাকুন, আমাদের আলোচনার মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই পাবেন। ধন্যবাদ দর্শক। দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রশ্ন করছেন একটু আপনাদের ভলিউম
টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, আমাদের উত্তর দেবার জন্য সেটি সঠিক হবে, আমাদের জন্য ভালো হবে। দর্শক, আমরা অনলাইনে কথা বলছিলাম ডাক্তার ফাতিমা মারিয়া খান। ম্যাডাম, আপনি যেটি বলছিলেন যে বৃদ্ধদের বা বয়স্কদের বিষয়ে কি বাড়তি যত্ন প্রয়োজন, আপনি যে বিষয়টি বলছিলেন আমরা আবার শুনবো সেই কথাটি। তো সেটি হচ্ছে প্রথমে যেটি হচ্ছে তাদেরকে যেটি হচ্ছে তাদের যে সংখ্যাটা রয়েছে যে তারা আলটিমেটলি যদি করোনায় আক্রান্ত হয়ে যায় এবং তাদের যে কোমরবিডিটি, তারপর তাদের যে সিভিয়ারিটি হতে পারে সেই সম্পর্কে এক ধরনের এক্সপ্লেনেশন দেওয়া, এবং তাদের যে সেকেন্ড যে জিনিসটা তাদের ভিতরে কিন্তু এখন মৃত্যুর চিন্তাটা বারবার আসছে তাদের মধ্যে। যাদের আমরা জানি যে বারবার মৃত্যুর চিন্তা করা কিন্তু নেগেটিভ এক ধরনের হতাশা ক্রিয়েট করে, এবং আমাদের যে নিউরোকেমিক্যালস গুলো আমাদের ব্রেনে রয়েছে যেগুলো আমাদের নর্মাল মুডকে আমাদেরকে মেনটেন করে সেগুলো কিন্তু অনেক ডিসরাপ্টেড হয়ে যাবে, যার জন্য হচ্ছে যেটি হচ্ছে আমাদের দেখি যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কিন্তু কিছুটা ইরিটেবল হয়ে যাচ্ছে, ইরিটেবিলিটি শো করছে, হঠাৎ করে রেগে যাচ্ছে এবং তাদের ভিতরে স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে। তো এটি কিন্তু তাদের এক ধরনের কিন্তু এনজাইটি সিমটমস এর লক্ষণ। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যাদের ক্ষেত্রে এই এক্সপ্লেনেশনটা কিন্তু অনেকটুকু তাদের হেল্প করতে পারে, এবং তাদের সাথে কিন্তু আমরা যারা হচ্ছে অ্যাডাল্টরা রয়েছে তারা কিন্তু বেশিক্ষণ টাইম কিন্তু স্পেন্ড করতে চায় না, কারণ আমরা কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু হচ্ছে ট্যাব অথবা হচ্ছে অন্যান্য কাজে কিন্তু ব্যস্ত থাকি। তো এই টাইমটাতে যে লকডাউন পিরিয়ড অফ টাইমে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ টাইম পাচ্ছেন আপনাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা অথবা হচ্ছে দাদা দাদি নানা নানি যারাই আছেন আপনাদের পরিবারে। জি ধন্যবাদ। অর্থাৎ আমরা যেন লকডাউন মানে মনটি যেন লকডাউন না করে থাকি সেই বিষয় অবশ্যই নিশ্চয়ই আমাদের দর্শকরা যারা শুনছেন সেটি মান্য করবেন, এবং এই মুহূর্তে আপনারা যারা বলছেন সেই বিষয়গুলো আমরা শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, কে আছেন সাথে? আপনি সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। দর্শক যিনি প্রশ্ন করছিলেন আবার চেষ্টা করলে আমরা চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত হবার জন্য। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি চেষ্টা করতে পারেন আবার। দর্শক, আমরা ডক্টর বুলবুল আপনার কাছে একটি বিষয় নিয়ে আসতে চাই যে আমরা যে দাঁতের যত্নের প্রয়োজনীয়তার কথা বলছিলেন, যে এই মুহূর্তে আসলে আমাদের ডেন্টাল সার্জনরা যারা কাজ করে যাচ্ছেন খুব তারা একেবারে জীবন বাজি রেখে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের ডেন্টাল সার্জনদের কিন্তু একটা স্বল্পতা সবসময় আগেও ছিল, এখন আমাদের 2000 চিকিৎসক নিয়োগ হয়েছে, সেখানে আমরা ডেন্টাল সার্জনদের নিয়োগ কিন্তু আমরা দেখিনি। আপনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব, আপনার কাছে কি মনে হয় বা এই বিষয়ে আপনি কি মতামত দেবেন? আপনার প্রশ্নে আসার আগে আমি একটু ওই টেলিফোন কর্তা একটু আগে যে ফরিদপুরের ডক্টর জসিম বলেছে সে অ্যাপ্রিশিয়েট করতে চেয়েছিল সোসাইটির কর্মকাণ্ড, যেগুলো আমরা এখানে সময়ের অভাবে আলোচনায় আনতে পারিনি। কিন্তু মূলত আমরা ওই যা বললাম এর পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি, যেটি আমাদের সরকারের যে কার্যক্রম গণসংক্রমণ প্রতিরোধে যে গণসম্পৃক্ততা সেটার মধ্যে যাতে সংযোজিত হতে পারে, চিকিৎসা বলেন, ত্রাণ বলেন, অন্যান্য সহযোগিতা বলেন, সেগুলোর জন্য আমরা করেছি। আর আমাদের সরকারি বেসরকারি সকল প্র্যাকটিসরত ডেন্টাল সার্জনের কাছে আমরা উন্নত মানের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস উপহার হিসেবে পৌঁছিয়ে দিয়েছি। এই বিষয়গুলো সে বলতে চেয়েছিলেন। আর আপনি যে প্রশ্ন করেছেন সেটি একেবারে সময় উপযোগী এবং এটা একটা কনসার্ন আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে সাধারণ চিকিৎসক এবং ডেন্টিস্ট্রি পেশার চিকিৎসা দেওয়া দুটি ভিন্ন বিষয়। একজন সাধারণ চিকিৎসক একটা ফার্মেসিতে বসতে পারেন, একটা ল্যাবরেটরিতে বসতে পারেন বা একটা ডায়াগনস্টিকে বসতে পারেন, কিন্তু একজন ডেন্টাল সার্জন একটি জায়গা নিয়ে ভাড়া নিয়ে এবং সুসজ্জিত চেম্বার করতে হয়, আমরা একজন চিকিৎসক থাকে। একজন দর্শকের প্রশ্ন নিয়ে আমরা স্যার আপনার কাছে আবার আসব। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার সমস্যাটি বলুন। আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছিলাম মতিঝিল থেকে। জি আপা, আপনার সমস্যাটি বলুন। যে আমি স্যারকে জানাতে যাচ্ছি, আমার বয়স 26 বছর এবং আমার হাজবেন্ডের বয়স 30 বছর। আমাদের দুজনেরই আর কি প্রচুর অ্যালার্জির সমস্যা। তো আমি অ্যালাক্টোর খাইছি, রিস্ক খাইছি, ডেস্টল খাইছি, কিন্তু কোনো কিছুতে আর কি ধরতেছে না। জি, সমস্যাটি প্রচুর চুলকাইতে এমন কোন জায়গা আছে যে মানে চামড়া উঠে যায়, এই হচ্ছে আমার সমস্যা। আর আমার ছোট বাচ্চা আছে 6 বছরের, ওই বাচ্চারও আর কি প্রচুর চুলকাইতে শরীরে একদম গোটা গোটা উঠে গেছে। এইটাই স্যার। আচ্ছা, কি করবেন আমরা সেটি ধন্যবাদ। আমরা যা বুঝতে পেরেছি আপনার সমস্যাটি, আমরা চেষ্টা করব আপনার উত্তর দিতে, যদিও আমরা আসলে স্পেসিফিক এই ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলছি না। তারপর দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনার এই সমস্যাটি সমাধান দেবার জন্য। আমি যেটা বলছিলেন হ্যাঁ, সেটা হচ্ছে যে কিন্তু ডেন্টাল সার্জনদের অবস্থান এরকম, ওদের চিকিৎসক, টেকনোলজিস্ট, অফিস বিয়ারার, সুসজ্জিত চেম্বার, এগুলোর অনেক খরচ আছে।
তো সেই মিলিয়ে গত 3 মাসে লকডাউনের কারণে একটা অনিশ্চয়তার মধ্যে ডেন্টাল সার্জনরা পড়েছে, দীর্ঘদিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ এইসব নিয়ে। তো আমরা এটার আর্থিক সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের একটা অ্যাপ্রোচ আছে, যদিও রেসপন্স এখনো আশ্বস্ত হওয়ার মতো আমরা কিছু পাই নাই। এটি একটি বিষয় ইন জেনারেল। আর সেকেন্ড, যে আপনি মূলত যে প্রশ্নটি করেছেন, আপনি জানেন যে একেবারে চিকিৎসার গোড়ার দিক থেকেই আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রতি উপজেলায় একজন করে ডেন্টাল সার্জন আছেন, এবং এই ডেন্টাল সার্জনরা আজকের এই করোনা যুদ্ধে ফ্রন্ট ফাইটার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অবশ্যই আইসোলেশন ইউনিটগুলোতে আছে, করোনা সার্ভিসে আছে, কনভেনশনাল সার্ভিসে আছে, সব কিছু মিলিয়ে একটা উপজেলায় একজন ডেন্টাল সার্জন সার্ভিস দিচ্ছে, যে উপজেলার জনসংখ্যা 4 থেকে 5 লক্ষ। এর মধ্যে আমার কাছে হিসাব আছে এখন পর্যন্ত 57 জন কোভিড-19 পজিটিভে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আমাদের একজন ডেন্টাল সার্জন গত পরশুদিন মৃত্যুবরণ করেছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের একজন যদি আক্রান্ত না হোক, হোম কোয়ারেন্টাইনেও যেতে হয়, তাহলে ওই এলাকার মানুষ কোভিড, নন কোভিড, কনভেনশনাল কোনো সার্ভিসই পাচ্ছে না। তা আপনি উল্লেখ করেছেন যে 2000 চিকিৎসক নিয়োগ হয়েছে এর মধ্যে, এবং 3000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হচ্ছে, 6000-এর মতো নার্স নিয়োগ হয়েছে, এবং অনেক স্বাস্থ্যকর্মীর বিভিন্নভাবে নিয়োগ চলছে। এবং ওই 2000 নিয়োগের সাথে যেখান থেকে নেওয়া হয়েছে নন ক্যাডার থেকে 39-এর, সেই জায়গায় আমাদের 253 জন নন ক্যাডার অলরেডি সিলেক্টেড অবস্থায়ও আছে। তা আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের এই 300 জন ডেন্টাল সার্জন অন্তত পক্ষে নিয়োগ দেওয়া হোক জরুরি ভিত্তিতে। আমাদের নন ক্যাডার যারা আছে 253 প্লাস আগের যেগুলো নন ক্যাডার আছে 50 জনের মতো, সব মিলিয়ে এই 300 জনকেও যদি আপাতত নিয়োগ দেওয়া হয়, তাহলে এই করোনা সার্ভিসে আমরা যে সামিল হয়েছি, আমরা যে ফাইট করছি, এবং এটি একটি আশ্চর্যের বিষয়ও বটে যে সরকার প্রাণান্তকরভাবে চেষ্টা করে যাচ্ছে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনটা মোকাবেলা করার জন্য, কিন্তু এটা দুঃখজনক যে এই যে পরামর্শক কমিটি বা যারা আজকে সরকারকে উপদেশ দিচ্ছেন, আমাদের মন্ত্রণালয়ে বলেন অথবা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে বলেন, কনসার্ন লোকরা এই জায়গাটা অ্যাড্রেস করছে না। এটা অত্যন্ত দুঃখজনক, এবং ডেন্টাল সার্জনরা এক ধরনের হতাশার মধ্যে রয়েছে যে এটাকে অ্যাড্রেস না করাটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থায় কতটুকু কম্পাইল করছে বা নির্ভরতা আছে, সেখানে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হবে বলে আপনি মনে করছেন। এবং একটা ডেন্টাল সার্জন যখন আক্রান্ত হয় তখন 4-5 লক্ষ লোকের সকল সেবাটি বন্ধ হয়ে যায়, এবং আমরা যেটা বলছিলাম যে সাবস্টিটিউট আরেকজন কেউ চিকিৎসা দিতে পারছেন না এই জায়গাটিতে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা অসুবিধা হবার সুযোগটি বেশি রয়েছে। ডক্টর ফাতিমা মারিয়া খান, আপনার কাছে একটু আসবো, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, যদিও আমরা বিষয়টি নিয়ে আমরা সেভাবে আলোচনা করছি না আজকে, তারপরে যদি ছোট্ট করে একটু এই দর্শকের প্রশ্নের উত্তরটি যদি আমরা দিয়ে থাকি, তার অ্যালার্জির সমস্যা এবং পুরো পরিবার, উনি যেটি বললেন পুরো পরিবারের সবাই তারা খুবই এই একটি অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগছেন, চুলকানির সমস্যা নিয়ে ভুগছেন, সেখানে আসলে তাকে ছোট্ট করে যদি একটু পরামর্শ দেওয়া যেতে পারে। ধন্যবাদ যে দর্শক প্রশ্নটি করেছে। তো যেটি হচ্ছে অ্যালার্জি, যে মানে যে প্রবলেমটা হয়তো বা হচ্ছে ওনারা যে প্রবলেমটা বলছেন যে আমরা যে কোনো কিন্তু স্কিন ডিজিজে কিন্তু অ্যালার্জি প্রবলেমগুলো আমরা কিন্তু ফেস করি, লাইক রেডনেস হয়, কারণ হয়, অথবা কোনো জায়গা ফুলে যায়। তো এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ কিন্তু প্রথমে অ্যালার্জি সিম্পটমস দিয়ে ডেভেলপ হয়। তো যেহেতু উনি বলেছেন যে হচ্ছে ওনার নিজের অ্যালার্জি সমস্যা হয়েছে রিসেন্টলি, এবং হচ্ছে ওনার বাচ্চারও কিন্তু সেম সিচুয়েশন কিন্তু ডেভেলপ হয়েছে। তো আমাদের যেটা দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা স্ক্যাবিস কিনা, কারণ আমরা জানি হচ্ছে স্ক্যাবিস ওয়ান অফ দ্য ডার্মাটোলজিক্যাল ডিজিজ যেটা আলটিমেটলি ট্রান্সমিটেড হয়। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা যেটা বলবো যে আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের ফ্যামিলি মেম্বার্স আরো কারো সিমিলার টাইপ অফ এই ধরনের স্কিন ডিজিজ হচ্ছে কিনা। দেখা গেছে যে এই অ্যালার্জি সিমটমসটা কিন্তু রাতের বেলা কিন্তু অনেকটুকু বেড়ে যায় স্ক্যাবিসের ক্ষেত্রে। দেখা গেছে যে এটা কিন্তু কন্টাক্টে ছড়ায়, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই জিনিসটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে উনি একজন সাথে আপনি কিন্তু জি জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফাতিমা মারিয়া খান। উনি একজন চর্ম যৌন বিশেষজ্ঞের সাথে যদি কনসাল্ট করেন তাহলে এই সমস্যাটির উত্তর পেয়ে যাবেন এবং সমাধান পাবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফাতিমা মারিয়া খান। অনলাইনে যুক্ত ছিলেন, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, অধ্যক্ষ ঢাকা ডেন্টাল কলেজ। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এখানেই। আগামীকাল নিশ্চয়ই নতুন
আগামী দিনে নতুন কোনো অতিথিকে নতুন আয়োজনে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।